আজকের গল্প হৃদ মাঝারি। প্রতিদিনের মতোই আজ সকালেও ও উঠে পড়ল। দৈনন্দিন রুটিনের বাঁধা ধরা ছকে শুরু করলো দিন। চায়ের জল বসালো, চায়ের চুমুকের সঙ্গে সঙ্গে খবরের কাগজের শিরোনামগুলো একবার দেখে নিল। তারপর স্নান করতে গেল। আলমারি খুলে শাড়ি বাছাই করতে গিয়ে হঠাৎ মনে পড়ল ও তো পরশুদিনই রিটায়ার নিয়েছে, আর কলেজে যেতে হবে না। তাহলে তো বেরোতেই হবে না আর। শাড়ি বাছার দরকারটাই বা কী? এই রিটায়ার শব্দটা কি ভীষণ বিরক্তিকর। মানুষের ছুটে চলা জীবনে যেন হঠাৎ এক থেমে যাওয়ার ঘোষণা। এত সহজে চলতে থাকা জীবন হঠাৎ করেই যেন কেমন অস্বস্তিকর হয়ে ওঠে। পুরো ৩৫ বছর নবরূপা কাটিয়ে দিয়েছে চাকরি করে। চাকরি কখনো প্রয়োজন ছিল না, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে চাকরিটাই হয়ে উঠেছিল জীবনের অপরিহার্য অংশ। অভিলাষ সকালে হাঁটতে গিয়ে ফিরে এলো। নবরূপা ওকেও এক কাপ চা এগিয়ে দিল। অভিলাষ খবরের কাগজ নিয়ে আরাম কেদারায় গা এলিয়ে বসল। এখন অন্তত ১ ঘন্টা সে এখান থেকে উঠবে না। প্রতিটা পাতার খবর, এমনকি কাজের সন্ধান, বিক্রয়ের জন্য নিখোঁজের সন্ধান, এই ধরনের বিজ্ঞাপনগুলো সে ছাড়ে না। সময় কাটানো তার একরকম বাধ্যতা হয়ে গেছে। ৫ বছর আগে অভিলাষ সরকারি চাকরি থেকে অবসর নিয়েছে। তখন থেকেই তার দিনচর্চা এইভাবেই শুরু হয়ে আসছে। নবরূপার কলেজ যাওয়ার প্রস্তুতি ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মধ্যে ২-১টা ভদ্রতাসূচক বাক্য দুপক্ষের মধ্যেই ছুড়ে দেওয়া হয়। আজ আমার একটু দেরি হবে, মিটিং আছে। ফিরতি পথে বাজার হয়ে ফিরবো। কিছু আনতে হবে? না, আজ দুপুরে খাওয়া হিমেশের বাড়িতে, আমার জন্য কিছু বানিও না। অভিলাষ শুধু একখানি তথ্যও জানিয়ে দেয়। ৩৫ বছরের বিবাহিত জীবনে অভিলাষ আজ অবধি বুঝে উঠতে পারেনি নবরূপার অন্তরে কোন আগ্নেয়গিরি ধিকি ধিকি করে জ্বলছে, যেটা ফাটেও না, নেভেও না। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত তার মনে পড়ে না নবরূপা কখনো অন্তরের গভীরতা থেকে তাকে ভালোবেসেছে, আপন করেছে। সবসময় এক ধরনের শীতলতা, উদাসীনতা ও এক অদ্ভুত দম বন্ধ করা ভাব ওর মুখেও আচরণে দেখা যেত। স্ত্রীর সান্নিধ্য, ভালোবাসা, তার আত্মসমর্পণ, এমনকি দুটো মধুর কথা পাওয়ার জন্য অভিলাষ আকুল চোখে চেয়ে থেকেছে, কিন্তু আজ পর্যন্ত পায়নি। সামাজিক বন্ধনের পালন করতে গিয়ে কিছু মুহূর্তের আত্মসমর্পণের ফলে রুহান ও রিশান এই পৃথিবীতে এসেছে, আর তাদের মানুষ করা ও নিজের চাকরির মধ্যেই নবরূপা নিজের জীবনের মানে খুঁজে নিতে ব্যস্ত হয়ে পড়েছিল। বছর কেটে গেল একে একে। সন্তানরা দায়িত্বশীল যুবক হয়ে উঠল, তাদের বিয়ে হয়ে গেল, দুজনেই বিদেশে গিয়ে বসবাস শুরু করেছে। মাসে ১-৮বার ফোন আসে, তাও শুধু আনুষ্ঠানিক কথাবার্তা, খোঁজ খবরের আদান প্রদান হয়। দিনের বেশিরভাগ সময় নবরূপা কলেজেই কাটাতো। কলেজেই অধ্যাপিকার পদে তার নিয়োগ হয়েছিল। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে গত ১০ বছর ধরে ও প্রিন্সিপালের পদে অধিষ্ঠিত ছিল। ছাত্রছাত্রী, স্টাফ, মিটিং, সেমিনার, আলোচনা সভা, এই সব কিছুর মধ্যে নিজেকে এতটাই ব্যস্ত করে তুলেছিল নবরূপা, যেটা দিনের বড় একটা সময় অনায়াসেই কেটে যেত। এই জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠেছিল নবরূপা। কিন্তু এমন সময় যখন অবসর গ্রহণের সময় ঘনিয়ে এলো, ও অস্থির আর মানসিক চাপে ভুগতে শুরু করে। এখন কিভাবে কাটবে দিনের এই দীর্ঘ ঘন্টাগুলো, যেগুলো কলেজে কখন পার হয়ে যেত টেরও পেত না। প্রায় অর্ধেক জীবন তো এই কলেজেই কেটে গেল। অভিলাষ জীবনের সাজবেলাতেও নবরূপার হৃদয়ের গভীরতা বুঝতে পারল না। আর নবরূপা ভাবত, জীবনের প্রথম প্রেম কি এতটাই প্রভাবশালী হয়, যা জীবনের এক বিস্ফোরার মতো সবসময় খচখচ করে, কখনো ভুলে যাওয়া যায় না? সেই স্বপ্নভরা দিনগুলো আজও হৃদয়ের এক কোণে সযত্নে সংরক্ষিত রেখেছে নবরূপা। উদয়ন আর ও একই কলেজে, একই ক্লাসে পড়ত। নোটস দেওয়া নেওয়া, এই সাধারণ ঘটনা কখন যে দুজনের হৃদয়ে প্রেমের অঙ্কুর গেঁথে দিয়েছিল তা তারা বুঝতে পারেনি। দিনগুলো তখন ছোট মনে হতো, আর রাতগুলো দীর্ঘ। কল্পনার সুতোয় বাঁধা তারা উড়ে বেড়াতো মুক্ত আকাশে, যেখানে শুধু তারা দুজনে থাকতো। তাদের এই জগতে কেবল আনন্দই ছিল, দুঃখের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। ভালোবাসার সুগন্ধ, এ দুটো কোথাও লুকিয়ে রাখা যায় না। কলেজে ওরা দুজনে হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ছেলেমেয়েরা তাদের লায়লা, মজনু, হীর রাঞ্ঝা বলে ডাকতে শুরু করেছিল।
এতে তারা গর্ব অনুভবই করত যে তাদের প্রেমকে সেই অমর প্রেমিক প্রেমিকার সঙ্গে তুলনা করা হয়েছে। 1 বছর ধরে ওরা এই স্বপ্নময় জগতে বাস করছিল। এখন তো একে অপরকে ছাড়া বেঁচে থাকার কল্পনাও ওদের ভয় ধরিয়ে দিত। হঠাৎ একদিন কোনো ভূমিকা ছাড়াই নবরূপার মা জানালেন ওকে দেখতে অভিলাষ আসছে। এই খবর যেন নবরূপার জীবনে বজ্রাঘাতের মতো এলো। উদয়নকে ছাড়া জীবন যে ও কখনো কল্পনা করেনি। এক মুহূর্তে ওর সেই স্বপ্নের ঘর ভেঙে চুরমার হয়ে গেল। সেই সময়কার দিনে মা বাবার আদেশের বিরুদ্ধে কথা বলার বা বিদ্রোহ করার সাহস কারো হতো না। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলেই মানা হতো। নিজের ভেতরে সমস্ত সাহস জোগাড় করে কোনো মতে নবরূপা শুধু এটুকু বলতে পেরেছিল, মা আমি আরও পড়তে চাই, এখন বিয়ে করতে চাই না। নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার তুই কে হোস? আমরা কি মরে গেছি? 3-3টে মেয়ে যদি প্রত্যেককে এত ছাড় দিই তাহলে তো সারা জীবন শুধু আমাদের বিয়ে দিয়েই কেটে যাবে। তারপর একটু নরম হয়ে বললেন, তবে অভিলাষ বেশ বুদ্ধিমান আর সৎ ছেলে, হতে পারে বিয়ের পর তোর পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেবে। পরের দিন যন্ত্রের মতো নবরূপা অভিলাষের সামনে চা মিষ্টি নিয়ে গিয়েছিল। অভিলাষ ও তার মা বাবা কয়েকটি আনুষ্ঠানিক প্রশ্ন করেছিলেন এবং যাবার সময় সম্মতি জানিয়ে দিয়ে গিয়েছিল। নবরূপার মা বাবা তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। প্রথম দেখাতেই মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, না হলে কত মেয়েকে তো বারবার দেখা নামক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আশীর্বাদ পাকা কথার দিন ঠিক হয়ে যাওয়াতে আসা যাওয়া শুরু হয়ে গিয়েছিল দু তরফ থেকেই। কিন্তু নবরূপা যেন ভেতরে থেকে একেবারে অবশ হয়ে গিয়েছিল। ওর জীবনের সঙ্গে ওর ভালোবাসার সঙ্গে এত বড় একটা তামাশা করা হলো, আর ও কিছুই করতে পারল না। উদয়নকে ছাড়াও কিভাবে বাঁচবে এই প্রশ্নে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান নবরূপা এক নিঃশব্দ দর্শকের মতোই পালন করে যাচ্ছিল। ওর মুখে বা মনে না ছিল কোনো আলো, না আনন্দ, না উৎসাহ। যেন এক রুক্ষ নিঃশব্দতা সর্বত্র ছায়ার মতো ছেয়েছিল। যখন বান্ধবীরা ওকে ঠাট্টা করে কিছু বলে উঠত তখন হঠাৎ করে ওর চোখের সামনে ভেসে উঠত উদয়নের মুখটা। আর বাস্তবতার মুখোমুখি হলেই ওর মনে কষ্টের এক প্রবল ঝড় উঠে যেত। মনে হতো উদয়ন নিশ্চয়ই ওকে বিশ্বাসঘাতক ভাববে, সে ওকে কখনো ক্ষমা করবে না। নবরূপা ওর বিয়ের কথা উদয়নকে জানানোর সাহস পর্যন্ত জোগাড় করতে পারেনি। বিয়ের পর নবরূপাকে এত চুপচাপ দেখে অভিলাষ বহুবার ওর মনের কথা জানার চেষ্টা করেছিল, কিন্তু নবরূপা নিজের যন্ত্রণা নিঃশব্দে সহ্য করে গেছে। ও তার প্রথম প্রেমের সম্পর্ককে কখনোই প্রকাশ হতে দেয়নি। অভিলাষ নবরূপাকে সময় কাটানোর জন্য আর মন ভালো রাখার আশায় পড়াশোনা চালিয়ে যাওয়া ও চাকরি করার অনুমতি দিয়েছিল। নবরূপা সারাদিন কলেজে সহপাঠী, শিক্ষক, শিক্ষিকা ও স্টাফেদের সঙ্গে ব্যস্ত থাকত। আর যখন অভিলাষের বাহুডোরে আবদ্ধ হতো তখন ওর দম বন্ধ লাগতো। তখন ওর মনে হতো, ইস, যদি এই বাহুগুলো উদয়নের হতো তাহলে ওর জীবন কতটা রঙিন হয়ে উঠত। জীবন তার গতিতে চলতে শুরু করেছিল, বলার মতো তো তার সব কিছুই ছিল। একজন দায়িত্বশীল স্বামী, 2টি প্রিয় সন্তান, বাড়ি গাড়ি, আরাম সুবিধা। কিন্তু এসবের মাঝেও উদয়নকে ভুলতে পারেনি। মনে মনে ও অভিলাষ আর উদয়নের তুলনা করত আর সব দিক থেকে উদয়নকে শ্রেষ্ঠ মনে করত। সম্ভবত এই কারণেই ও অভিলাষকে হৃদয়ের গভীরতা থেকে কখনোই নিজের মতো করে নিতে পারেনি। সামাজিক মর্যাদা অবশ্যই ও পালন করেছিল, কিন্তু ওর মনের এক কোণে শুধু উদয়নের নামে প্রদীপ জ্বলছিল। বছরের পর বছর গড়িয়ে গেল। অভিলাষও তার স্ত্রীর আচরণকে নিয়তির নিয়ম মেনে নিয়েছিল। মাঝে মাঝে নবরূপা অতিরিক্ত মানসিক চাপের কারণে সুস্থ বুদ্ধি হারিয়ে ফেলত, আক্রমণাত্মক হয়ে উঠত আর অনাকাঙ্ক্ষিত কথা বলে ফেলত। মাঝে মাঝে নবরূপার মন চাইতো কোনোভাবে উদয়ন সম্পর্কে কিছু খবর পেত, যদি জানতে পারত সে কোথায় আছে, কেমন আছে, তার জীবন কেমন কাটছে। সে কি ওকে এইভাবেই মনে করে? অতীতের স্মৃতিগুলো তার মনেও এতটাই কি জলে আছে? কিন্তু নবরূপা শুধু ভাবতেই থাকত, দমে যেত, পুড়ে যেত, উদয়নের স্মৃতির ভরসায় বেঁচে থাকত। রিটায়ার নেওয়ার পর জীবন যেন থমকে গেছে মনে হতো। দিন যেন কিছুতেই কাটে না। অভিলাষ আরও একই ঘরে বসে ঘন্টার পর ঘন্টা নীরব থাকত। বিরক্তি আর একঘেয়েমির কারণে একদিন নবরূপা অভিলাষকে বলল,
কিছুদিন দাদা বৌদির কাছে যেতে চাই, তুমি যাবে? না, তুমি গিয়ে ঘুরে এসো, তোমার ভালো লাগবে। আমি তো একা থাকতে অভ্যস্ত হয়ে গেছি। অনেক দিন পর নবরূপা দাদা বৌদির বাড়ি গিয়েছিল। কিভাবে সপ্তাহ কেটে গেল টেরই পেল না। বৌদি জানিয়েছিল উদয়ন তার পরিবার নিয়ে কলকাতায় থাকে, তার বেশ ভালো ব্যবসা আছে। সে নবরূপার কথা নিয়েও জানতে চেয়েছিল। এই খবর শুনে নবরূপার হৃদস্পন্দন বেড়ে যায় আজও। সেই দিনের স্মৃতিচারণে আজও ওর মনের ভেতরটা তোলপাড় করে। পরের দিন দাদা বৌদি এক বিয়েতে যাওয়ার কথা ছিল। নবরূপাকে সঙ্গ দিতে ওর বৌদি বলল, রূপা আমি থেকে যাই, তোর দাদা বরং একা চলে যাক। বৌদি আমি বিশ্রাম করব, তোমরা যাও, কয়েক ঘন্টার ব্যাপার তো। দাদা বৌদি চলে গেলে আরাম কেদারায় মাথা রেখে চোখ বন্ধ করে নবরূপাও অতীতে হারিয়ে গিয়েছিল। তখনই ডোরবেলটা বেজে উঠল। ও ধীরে ধীরে উঠে দরজা খুলল। একেবারে বিস্মিত হয়ে দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়ানো প্রবীণ মানুষটিকে চিনতে এক মুহূর্তও লাগেনি। ওর শ্বাস প্রশ্বাসে গেঁথে থাকা, ওর মন মস্তিষ্কে বহু বছর ছড়িয়ে থাকা, তার হৃদয়ে অক্ষুণ্ণ স্মৃতি হিসাবে থেকে যাওয়া সেই উদয়নই তো ছিল। সেই একই মুখ, সেই মন্ত্রমুগ্ধ করা চোখ, মুখে সেই একই ঝলক এবং সতেজতা। শরীর একটু ভারী হয়ে গেছে আর চুলে অনেক সাদা রং ঢুকেছে। নবরূপা, তুমি এখানে? উদয়নও অবাক হয়েছিল। নবরূপার মনে হলো দৌড়ে গিয়ে তার বুকে মাথাটা রেখে অতীতের সমস্ত স্মৃতিগুলো যেন উজাড় করে দেবে। নবরূপার চোখে জলটাও যেন থমকে গেল। নিজেকে নিয়ন্ত্রণ করে ধীর স্বরে এতটুকু বলতে পেরেছিল, তুমি এখানে? দুজনেরই স্বাভাবিক হতে একটু সময় লেগেছিল। এরপর উদয়ন জানালো যে তার ছেলের বিয়ে আছে, তাই সে কার্ড দিতে এসেছে। উদয়নের মুখে হঠাৎ অতিরিক্ত উৎসাহ ফুটে উঠল। সে নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সম্পর্কে বেশ হাসি খুশি হয়ে বলছিল। নবরূপা বিস্মিত হয়ে শুনছিল আর থাকতে না পেরে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তোমার কি অতীত দিনের কথা মনে পড়ে না? কোনো কষ্ট হয় না উদয়ন? একটা জোরে হাসি দিয়ে উদয়ন বলল, নবরূপা, মায়ের মতো মৃত বাচ্চাকে বুকের কাছে চেপে ধরে রাখার কি লাভ? যা গেছে তা গেছে। আমাদের মা বাবা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের জীবনের পথ দেখিয়েছেন। তখনকার সময় এইভাবেই চলতো। তাদের সিদ্ধান্ত ভুলও ছিল না। আমি আমার জীবনের স্ত্রী সন্তানদের নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আমার মনে হয় তুমিও তোমার পরিবার নিয়ে সুখী হবে। ওই দিনের স্মৃতিগুলো আমি মাটি দিয়ে ঢেকে দিয়েছি, যেন আমাদের সুখী জীবনে কোনো ফাটল না পড়ে। তুমি এখানে কতদিন আছো? আজ আমি একটু ব্যস্ত আছি, 1-2 দিনের মধ্যে আবার আসব। তখন অনেকক্ষণ বসে জমিয়ে কথা বলবো। কার্ডটা নবরূপার হাতে তুলে দিয়ে উদয়ন বাইরে চলে গেল। নবরূপার মন মস্তিষ্ক যেন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। উদয়ন এত সহজ সরল জীবনযাপন করছে, আরও বছরের পর বছর ধরে উদয়নের স্মৃতিকে বুকে আঁকড়ে নিয়ে জ্বলে পুড়ে যাচ্ছে। অতীতকে আঁকড়ে ধরে নিজের বর্তমান ও ভবিষ্যৎকে করুণ দুর্বিষহ করে তুলেছে। হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দেওয়া স্বামীকে অবহেলা করে তার প্রতি নেতিবাচক মনোভাব নিয়ে তাকে অপমান করেছে, তার হৃদয়কে কষ্ট দিয়েছে। অভিলাষের কী অপরাধ ছিল? নবরূপার যে ভালোবাসা, যে সম্মানের অধিকারী ছিল অভিলাষ, তাকে তা থেকে বঞ্চিত করে সে উদয়নের ছায়ার কাছে চলে গিয়েছিল। ফলাফল কি পেল? জীবনের সোনালি সময়টা কষ্ট আর একঘেয়েমির মধ্যে কাটিয়ে দিয়েছিল। পশ্চাতাপের ঢেউ ওর চোখের কোণে অশ্রু হয়ে জড়ো হচ্ছিল। হঠাৎ করেই অভিলাষের প্রতি মন পূর্ণ হলো শ্রদ্ধা আর ভালোবাসায়। অন্তরে কিছু সিদ্ধান্ত নিয়ে সে জিনিসপত্র প্যাক করা শুরু করলো। দাদা বৌদি বাড়ি ফেরার পর ও বলল, বৌদি আমি ফিরে যাচ্ছি আমার বাড়ি। অভিলাষ হয়তো খুব একাকিত্ব অনুভব করছে, আমাকে এখনই ওর কাছে ফিরতে হবে। ট্যাক্সির জানলার পাশে বসে বাইরে তাকিয়েছিল নবরূপা। পেছনে ফেলে আসা একটার পর একটা দৃশ্য দ্রুত পেছন থেকে সরে যাচ্ছিল জীবন থেকে। কিন্তু মনে হচ্ছিল ওর ভেতরের অস্থিরতা, অপরাধবোধ আর নীরব উপলব্ধি যেন সময়ের গতির চেয়েও অনেক গাঢ়। বহু বছর পর নিজের হৃদয়ের কথা শুনতে পেল ও। দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেলের বোতামে হাত রেখে কিছুক্ষণ থমকে ছিল। এই দরজা তো প্রতিদিনই খুলেছে, কিন্তু আজ মনে হলো ও যেন সত্যিই ফিরে এসেছে। অভিলাষ দরজা খুলতেই অবাক হয়ে গেল। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? নবরূপা ধীরে ধীরে মাথা নিচু করে বলল, হ্যাঁ, মনে হলো এই বাড়িটাই আমার ঠিকানা।
আর তুমি আমার আপনজন। অনেক ভুল করেছি আমি অভিলাষ, আজ বুঝতে পারছি ভালোবাসা শুধু না পাওয়াই নয়, পাশে থাকার মধ্যেও যে কতটা গভীরতা লুকিয়ে থাকে সেটা আমি দেখতে পাইনি। অভিলাষ কিছু না বলে শুধু চেয়ে রইল নবরূপার চোখের দিকে। সেই চাহনিতে কষ্ট ছিল, অভিমান ছিল, কিন্তু তার থেকেও বড় ছিল এক আশ্চর্য শান্তি। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে অবশেষে যেন দুটি মানুষ একসাথে বসলো একই ছায়ায়। নবরূপা ধীরে ধীরে বলল, আমার কি এখনো একটু জায়গা আছে তোমার পাশে? যদি পারো ক্ষমা করে দিও। অভিলাষ কেবল বলল, চলো চা খাই। তারপর সেদিন বহু বছর পর পাশে বসে দুজন মানুষ নীরবতার ভাষায় নিজেদের মনের কথাগুলো আদান প্রদান করল। নবরূপার মনে হলো অবশেষে তার হৃদয়ের মাঝখানে থাকা শূন্যতা যেন ধীরে ধীরে ভরে উঠেছে স্বীকৃতি, আত্মবোধ আর এক গভীর ভালোবাসায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।